বৌমা, তাড়াতাড়ি চলো, ওই গাছের পাশে জায়গাটা আমাদের দখল করতেই হবে, না হলে রাত্রিবেলা কিছুতেই ঘুম আসবে না। তোমাকে না আমি একটু আগেই বললাম তাড়াতাড়ি জামা কাপড় পরে নিতে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। কিন্তু জামা কাপড় পরে এত রাত্রিবেলা আমরা কোথায় যাব? তাছাড়া আপনি কোন গাছের জায়গা দখল করার কথা বলছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আরে বৌমা, আমাদেরকে নদীর পাড়ে যেতে হবে। ও, আসলে তোমাকে তো বলাই হয়নি, গরমকালে রাত্রিবেলা আমরা গ্রামের সবাই নদীর পাড়ে গিয়ে ঘুমাই, কারণ এই রাত্রিবেলা আলো বন্ধ করলেই প্রচন্ড মশার উৎপাত হয়। গ্রামের কেউ নিজেদের ঘরে ঘুমাতে পারে না, তাছাড়া ঘরের মধ্যে গরমও অনেক বেশি, তাই তো মশা আসে। আর নদীর পাড়টা কিন্তু অনেক ঠান্ডা। কিন্তু মা, তাই বলে কি আমরা নদীর পাড়ে গিয়ে ঘুমাবো? তাছাড়া নদীর পাড়েও তো মশা থাকতে পারে। শুধু মশা কেন, ওরকম খোলা জায়গায় সাপ খোপেরও উপদ্রব হতে পারে। আমার মনে হয় মশা কামড়ালেও আমাদের বাড়িতেই শোয়া উচিত। ও বৌদি, তোমার সাথে কথা বলতে গিয়েই তো সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি যেতে না চাও আমাদের কোনো অসুবিধা নেই, তুমি এখানেই থাকতে পারো। আমরা বাবা নদীর পাড়েই গেলাম। মা, তাড়াতাড়ি চলো, না হলে আমরা ভালো জায়গা পাবো না। এই বলে দিশা তার বাবা, মা এবং দাদার সঙ্গে নদীর পাড়ে চলে যায়। যা দেখে পলা ভীষণই অবাক হয়, কারণ মশার উপদ্রবের জন্য একটা গোটা গ্রামের মানুষজন নদীর পাড়ে যে ছুটতে পারে, সেই ব্যাপারটা পলা কিছুতেই বিশ্বাস করতে পারে না। পলা তাদের বাড়ির জানালা দিয়ে দেখে গ্রামের গোটা মানুষজন বিছানা বালিশ নিয়ে সত্যি সত্যি নদীর পাড়ের দিকে রওনা দিচ্ছে। এই মরেছে, আমার তো একা একা থাকতে খুব ভয় লাগে। আমি তো নদীর পাড়ে শুতে হবে বলে গেলাম না। এদিকে দেখছি গ্রামের সব লোকজনই নদীর পাড়ে যাচ্ছে। ওরে বাবা, আমি একা একা কি করে থাকবো? এই মনে করে পলাও গ্রামের লোকজনকে অনুসরণ করে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে পলা একটা গাছের পাশে তার শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজে পায়। কি বৌদি, চলে এলে যে? আমি তো জানতাম তুমি একা থাকতে পারবে না, ফালতু লেট করে এলে। তোমাকে তো এখন লাস্টে শুতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু আর একটুও জায়গা নেই। তুমি এক কাজ করো, ওই ডান দিকে রতি কাকিমার পাশে গিয়ে শুয়ে পড়ো। আসলে গ্রামের সবাই একটা বিশাল বড় ত্রিপল পেতে তার উপর বালিশ নিয়েই ঘুমায়, কিন্তু কেউই শেষে ঘুমাতে চায় না, কারণ শেষে গেলেই ত্রিপলটা ছোট পড়তো। তাই শেষের কয়েকজনকে মাটিতে ঘুমাতে হতো। আর সেদিন যেহেতু পলা সবার লাস্টে গিয়ে সেখানে উপস্থিত হয়, তাই পলাকে সবার শেষে জায়গা দেওয়া হয়। তাই পলা ত্রিপলের উপর জায়গা পায় না, সে ঘাসের উপরই কোনো রকমে শুয়ে পড়ে। এ আমি কি ঝামেলার মধ্যে পড়লাম, শেষে কিনা আমাকে ঘাসের উপর শুতে হলো। ঘাসগুলো হাতে লেগে কেমন যেন কুটকুট করছে। কিন্তু এখনই যদি নদীর পাশ থেকে কুমির উঠে আসে, তাহলে আমার কি হবে? আবার সাপও তো আসতে পারে। না না, আমার ভীষণ ভয় করছে। এভাবেই পলার নদীর পাড়ে ঘুমাতে ভীষণই অসুবিধা হয়। মাঝরাত্রিবেলা রতি দেবী পলার গায়ের উপর হাত পা তুলে দেয়। তার উপর রতি দেবী ভীষণই মোটা ছিল, তাই গরমে পলার ভীষণ অস্বস্তি হয়। যতবারই পলা রতি দেবীর হাত পা সরিয়ে দেয়, ততবারই সে পলার গায়ের উপর আবার হাত পা চাপিয়ে দেয়। এতে করে পলার সারা রাত ঘুম আসে না। নদীর পাড়ে শুয়ে পলার আরো বেশি যেন গরম লাগে। পরের দিন সকালে বাড়িতে যাওয়ার পর, দেখো সায়ন, আমি কিছুতেই নদীর পাড়ে শুতে পারবো না। কালকে সারা রাত ওরকম ভাবে নদীর পাড়ে শুয়ে আমার ঘুম হয়নি। তার উপর এই মোটা কাকিমাটা আমার গায়ের উপর শুয়েছিল। আমার পুরো হাত পা ব্যথা হয়ে গেছে। দেখো, তুমি যদি বাড়িতে একা থাকতে পারতে তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না, কিন্তু তুমি তো বাড়িতে একা থাকতে পারো না। আর আমার মনে হয় তুমি লাস্টের দিকে শুয়েছিলে বলে তোমার এরকম অসুবিধা হচ্ছিল। আজকে তুমি আমাদের সাথে যাবে, তাহলে তোমাকে আর ধারের দিকে শুতে হবে না। পলা সায়নের কথা মতো সেদিন তার পরিবারের সঙ্গেই নদীর পাড়ে শুতে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পলা আজকেও রতি দেবীর পাশেই শোয়ার মতো জায়গা খুঁজে পায়। আজকেও রতি দেবী আগের দিনের মতোই পলার গায়ের উপর বারবার হাত পা তুলে দেয়। দেখুন কাকিমা, আপনি ওই পাশে গিয়ে শুয়ে থাকুন, আমার পাশে একদম শোবেন না। আপনার জন্য আমার কালকে সারা রাত ঘুম হয়নি। আমি আপনার পাশে শুতে চাই না। নিজের হাত পা ঠিক করে রাখতে পারেন না? আপনার জন্য বারবার আমার গায়ে ব্যথা হচ্ছে। মরণ, কি এমন স্বর্গের অপ্সরা রে, যে ওনার পাশে শোয়ার জন্য লোকে মরছে। এই মেয়ে শোনো, আমাদের গ্রামের লোকেরা একসঙ্গে বসবাস করে, তোমাদের শহরের লোকেদের মতো নয় যে দূরত্ব বজায় রেখে শুয়ে থাকবো। তোমাকে আগের দিন আমার পাশে শুতে দিয়েছিলাম, এটাই তোমার ভাগ্য। তুমি জানো এই জায়গার কত দাম?
কত সোনাই বাঁধানো জায়গা আমার, হাওয়া দিলে একটা গাছের পাতাও তোলে না। সেই জায়গার আবার অনেক দাম। আমার বাপের বাড়ির পোষা কুকুরও এই নদীর পাড়ে এসে শুতে চাইবে না। ওর জন্য আলাদা একটা ভালো বেড আর এসি ঘর আছে। আমরা তো সবাই এতদিন ধরে এখানেই শুয়ে আছি, এর গায়ে একটু হাত পা লেগে যেতেই পারে, কিন্তু কেউ কখনো এই নিয়ে কোনো কথা বলেনি। অবশ্য তোমাদের যদি অসুবিধা হয় তোমরা নদীর পাড়ে শুতে এসো না, নিজেদের বাড়িতে থাকো। এভাবে গ্রামবাসীরা সবাই মিলে পলা ও বাসন্তী দেবীকে অনেক কথা শুনিয়ে দেয়। আসলে আমার বৌমা বুঝতে পারেনি, ও তো শহরের মেয়ে, ওর গ্রামে বিয়ে হয়েছে, তাইও এই সমস্ত নিয়মের কথা জানি না। তোমরা কিছু মনে করো না, আমি আমার বৌমার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক রাত হয়েছে, এই নিয়ে কথা না বাড়িয়ে আজকে অন্তত শুয়ে পড়ো। না না, এই অহংকারী বৌমার পাশে আমি কিছুতেই শোবো না। এই মেয়েকে তোমরা একদিন শাস্তি দাও, তাহলে বুঝতে পারবে এই নদীর পাড়ে জায়গাটা কতটা দামি। বাসন্তী, আজকে তোরা সবাই বাড়িতে গিয়ে ঘুমা, এই নদীর পাড়ে আজকে তোদের কোনো জায়গা নেই। এভাবেই গ্রামবাসীরা সবাই মিলে বাসন্তী দেবী ও তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয়। আর যেহেতু গ্রামবাসীরা প্রত্যেক দিনই নদীর পাড়ে ঘুমায়, তাই রাত্রিবেলা করে তাদের গ্রামে কারেন্ট অফ করেই রাখা হতো। সব হয়েছে তোমার জন্য। কে তোমাকে মুখে মুখে অত কথা বলতে বলেছিল? তোমার বাপের বাড়িতে এসি আছে বলে তো আমাদের গ্রামের সবার বাড়িতে এসি নেই। যাদের বাড়িতে আছে তারাও এসি চালায় না, ইলেকট্রিকের বিল বেশি উঠবে বলে সবাই নদীর পাড়ে গিয়েই ঘুমায়। তোমার জন্য এখন এই অন্ধকারের মধ্যে মশার কামড়ে আমাদের ঘুমাতে হবে। পলা চাইলেও কিছু বলতে পারে না, কারণ গরমের মধ্যে সত্যিই পলারও খুবই অসুবিধা হয়। কিন্তু নদীর পাড়েও যে খুব হাওয়া হয় এমনও নয়। পলার নদীর পাড়ে শুয়েও কিছুতেই ঘুম আসে না। তাই পরের দিন থেকে পলা ঠিক করে প্রত্যেক দিন নদীর পাড়ে যাওয়ার আগে সে বাড়ি থেকে এক ব্যাগ বরফ নিয়ে যাবে, যাতে সেই বরফটা শোয়ার আগে হাতে পায়ে ঘষে নিতে পারে। এতে করে পলা মনে করে তার হয়তো খুব ভালো ঘুম আসবে। পরের দিন, উফ, এই আইডিয়াটা এতদিন আগে কেন যে আমি পেলাম না, তাহলে গরমে আমাকে কষ্ট করতে হতো না। এই আইস প্যাকটা নিয়ে একটু মাথায় মুখে ভালো করে মেখে নেব। অ্যাটলিস্ট এই আইস প্যাকটা যতক্ষণ ঠান্ডা আছে ততক্ষণ তো আমার কোনো অসুবিধা হবে না। এই ভেবে পলা আইস প্যাক মাখতে শুরু করে। এমন সময় গ্রামের কয়েকটা বাচ্চা পলার হাত থেকে সেই আইস প্যাক কেড়ে নিয়ে চলে যায়। তারা নিজেদের মধ্যে আইস প্যাক নিয়ে খেলা করতে শুরু করে, যা দেখে পলা খুব রেগে যায় আর সে বাচ্চাগুলোর হাত থেকে নিজের আইস প্যাক কেড়ে নেয়। এই, তোরা আমার আইস প্যাকটা কেন নিলি রে? যা, নিজেদের জায়গায় যা। তোদের বাবা মা কিছু শিক্ষা দেয়নি লোকের জিনিস নিতে নেই? তুমি নাকি আমাদের ছেলে মেয়েদের বলেছো আমরা নাকি কোনো শিক্ষা দীক্ষা দেইনি, শুধু নাকি লোকের জিনিস নিতে শিখিয়েছি। বলি, তোমার কি এমন গুপ্তধন নিয়ে ফেলেছে যে তুমি আমাদের বাচ্চাদের এইরকম করে কথা শুনিয়েছো? এভাবে গ্রামের সমস্ত লোকজন আবার পলা এবং তার পরিবারকে কথা শোনাতে শুরু করে দেয়। না না, আসলে আমার বৌদির মাথায় একটু গন্ডগোল আছে। গরম পড়লেই আমার বৌদির মাথা খারাপ হয়ে যায়। আপনারা আমার বৌদিকে নিয়ে বেশি ভাববেন না, অনেক রাত হয়ে যাচ্ছে। চলুন যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ি। এভাবেই দিশা কোনো রকমের ঝামেলা শান্ত করে। কিন্তু মনে মনে দিশা খুব রেগে যাওয়ায় তার বৌদিকে সে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এভাবেই কিছুক্ষণের মধ্যেই সবাই যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু অন্যান্য দিনের মতো সেদিনও পলার ঘুম আসে না। বেশ কিছুক্ষণ পর হঠাৎই পলা যেন কোথাও থেকে হিস হিস শব্দ শুনতে পায়। কি ব্যাপার? মনে হচ্ছে যেন সাপের মতো আওয়াজ পাওয়া যাচ্ছে। এরকম হিস হিস শব্দ তো সাপ ছাড়া অন্য কারোর হতে পারে না। ওরে বাবারে, আমার সাপে ভীষণ ভয় করে। এই বলে পলা নিজের জায়গা ছেড়ে উঠে নদীর পাড়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে। তখনই একটা বড় সাপ নদীর জলে লাফ দেয়, যা দেখে পলা ভীষণই ভয় পেয়ে যায় আর চিৎকার করে সে গ্রামের সমস্ত লোকজনকে ডেকে তোলে। উফ, কাজ থেকে ফিরে এসে একটু শুলাম, ভাবলাম আজকে খুব ভালো করে ঘুম দেবো। তা নয়, এই মেয়েটা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। এই মেয়েটা যেদিন থেকে এসেছে সেদিন থেকেই আমাদের মধ্যে কোনো না কোনো একটা অশান্তি সৃষ্টি করছে। আমরা তো এতদিন নদীর পাড়েই শুয়ে আসছি, কোনো তো সাপ দেখলাম না। গ্রামের লোকজন পলার কোনো কথা শুনতে চায় না। তারা আবার পলা এবং তার পরিবারকে উল্টোপাল্টা কথা বলে তাদেরকে বাড়িতে ঘুমাতে পাঠিয়ে দেয়। কিন্তু সেদিন মাঝরাতে সত্যি সত্যি একটা বিশাল বড় গোখরো সাপ গ্রামবাসীদের কাছাকাছি চলে যায়। এমন সময় সৌভাগ্যবশত হঠাৎ করে পার্থবাবুর ঘুম ভেঙে যায় আর সেই সাপটাকে দেখতে পেয়ে সে খুবই ভয় পেয়ে যায়। কেউ নড়াচড়া করো না, নড়াচড়া করলেই সাপটা আমাদের কামড়াতে চলে আসবে। চুপচাপ যে জায়গায় আছো শুয়ে থাকো। আমরা যদি বেঁচে থাকি তাহলে আর কোনোদিন এই নদীর পাড়ে এসে শোবো না। পার্থবাবুর কথা শুনে কোনো গ্রামবাসী নড়াচড়া করে না।
অন্যদিকে গোখরো সাপ এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। অবশেষে সাপটা কিছুক্ষণের মধ্যে নদীতে নেমে যায়। এমন সময় গ্রামবাসীরা সবাই বিছানা বালিশ নিয়ে দৌড়ে নিজেদের বাড়িতে ছুটে যায়। পরের দিন সমস্ত গ্রামবাসীরা পলার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। বৌমা, তুমি ঠিক কথাই বলছিলে। সত্যিই আমরা কালকে রাতে ওই গোখরা সাপটাকে দেখেছি। আমরা সকলে একটুর জন্য বেঁচে গেছি, তাই আমরা ঠিক করেছি আর কোনোদিনও নদীর পাড়ে শোবো না। তোমাকে ভুল বুঝেছি বলে আমাদের ক্ষমা করে দিও। আরে না না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমি তো আপনার মেয়ের মতো। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলার ছিল। এই যে আপনারা সবাই বাড়ির আশেপাশে আবর্জনা জমিয়ে রাখেন, মাটির হাঁড়ি, নানান রকম পাত্র, প্লাস্টিকের বোতল, এসবে জল জমে জমে কিন্তু মশার সৃষ্টি হয়েছে। আপনারা যদি আর কোথাও জল জমতে না দেন তাহলে কিন্তু আর মশার উপদ্রব হবে না, আর আপনারা বাড়িতেই শান্তি করে ঘুমাতে পারবেন। দেখেছো, তোমরা সবাই আমার বৌমাকে শিক্ষিত শহুরে বলে অপমান করছিলে। আমার বৌমা শুধু শিক্ষিত নয়, আমার বৌমা কিন্তু বুদ্ধিমতীও বটে। কালকে যদি তোমরা আমার বৌমার কথা শুনতে তাহলে কিন্তু তোমাদেরকে ওরকম মাঝরাতে ছুটে ছুটে বাড়িতে ফিরতে হতো না। এভাবে গ্রামবাসীরা সবাই নিজেদের ভুল স্বীকার করে আর সবাই মিলে পলার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে গ্রামবাসীরা কেউই আর নিজেদের এলাকায় জল জমতে দেয় না। ফলে গ্রামে অত বেশি মশার উপদ্রবও হয় না, তাই কাউকে আর নদীর পাড়ে গিয়ে ঘুমাতে হয় না। মৌমিতা নামে একটি মেয়ে বিষ্ণুপুর নামক জায়গায় সপরিবারে বাস করত। তার পরিবারে ছিল তার বাবা মা, দুটো দাদা, এক বোন, ঠাকুমা এবং ঠাকুরদা। তার পরিবারের সকলেই খুবই স্বাস্থ্যবান এবং মোটাসোটা ছিল, শুধুমাত্র মৌমিতাকে ছেড়ে। মৌমিতা দেখতে খুবই রোগা ছিল, তাই তাকে অনেকেই ঢেঁড়স, বরবটি, পাকাটি ইত্যাদি নামে ডাকত। একদিন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে মৌমিতা এক্সারসাইজ করছিল। তখন তার মা লতা দেবী তার কাছে এসে বলে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোর এসব এক্সারসাইজ করা এবার বন্ধ করতো। আর কত রোগা হবি তুই বলতো? মা, আমি শুধু রোগা হওয়ার জন্য নয়, নিজেকে ফিট রাখতে, নিজের শরীরকে ঠিক রাখতে এক্সারসাইজ করি। আমাদের সবাইকে এক্সারসাইজ করা উচিত। তোর এসব গল্প আমাকে আর শোনাস না তো। আগে কত মোটাসোটা ছিলিস তুই, কি সুন্দর গোলগাল চেহারা ছিল, একেবারে টসটসে আঙুরের মতো। আর এখন শুকিয়ে কিসমিস হয়ে গেছিস। মা, এটাকে জিরো ফিগার বলে। তুমি বুঝবে না এসব, বাদ দাও। আমার মতো ফিগার পাওয়ার জন্য তপস্যা করতে হয়, বুঝেছো? মেয়েরা জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরায় শুধুমাত্র এরকম ফিগার পাওয়ার জন্য। আচ্ছা চলো, আমার খিদে পেয়েছে। ব্রেকফাস্ট রেডি করেছো কি বলো? হ্যাঁ চল, তোর ঘাস পাতা সব রেডি করে রেখেছি। মাছ, মাংস, ভাত, রুটি তো তোর গলা দিয়ে নামে না। তৃণভোজী প্রাণী একেবারে। গরু ছাগলের মতো মাঠে চড়িয়ে আসতে পারিস তো? আসলে মৌমিতা শুধুমাত্র ভেজ খাবার খেত, সে নন ভেজ খাবার স্পর্শ পর্যন্ত করত না। সে শুধুমাত্র বেশি বেশি সবুজ শাকসবজি খেত। ভাত, রুটি এগুলো খুব অল্প পরিমাণে না খাওয়ার মতোই খেত সে। তাই তার বাড়িতে শুধুমাত্র তার মা নয়, পরিবারের সকলেই তাকে খুব বকাবকি করত। সকালের ব্রেকফাস্টে স্যালাড এবং ফল খেয়ে সে কলেজে চলে যায়। তাকে দেখে তার এক বন্ধু বলে, আরে মশা, তুই কখন এলি? আমার না তোকে দেখে খুব মায়া হয়। তোকে দেখে মনে হয় কতদিন খাওয়া হয়নি তোর। রুগ্ন শুকনো দেহ নিয়ে বাইরে বেরোতে তোর ভয় লাগে না বুঝি? ঝড় এলেই তো উড়ে অন্য গ্রহে পৌঁছে যাবি। এই চুপ কর তো, নিজে তো হাতির মতো ফুলে যাচ্ছিস দিন দিন। কোন দিন ফেটে পড়বি তার কোনো ঠিক নেই। আসলে কি বলতো, মেয়েরা বড্ড হিংসুটে হয়। নিজে তো কোনোদিনও রোগা হতে পারবি না, আর আমার ফিগার দেখে হিংসায় চলে মরবি। কি, তোর ফিগার দেখে হিংসা? হে হে হে, কি যে বলিস! আমার দরকার নেই তোর মতো ফিগারের বাবা। আমি মোটাই ঠিক আছি। মেয়েদের একটু গোলুমোলু হলেই ভালো লাগে। আচ্ছা, তাই বুঝি? সুপর্ণা বলছিল তুই জিমে ভর্তি হয়েছিস। মানুষ তাহলে মোটা হওয়ার জন্য জিমে যায়? আমি তো জানতাম না বাবা। কথায় আছে না, আঙুর ফল টক, তাই হয়েছে তোর দশা। মৌমিতার কথা শুনে তার বন্ধুর মুখ বন্ধ হয়ে যায়। এভাবে ঘরে বাইরে সব জায়গাতেই রোগা হওয়ার জন্য মৌমিতাকে নানান রকম কুমন্তব্যের শিকার হতে হতো।
কিন্তু তবুও মৌমিতা তার এক্সারসাইজ করা, ডায়েট করা, নিজের ফিগার মেনটেন করা কখনোই বন্ধ করতো না। সময় অতিবাহিত হতে থাকে। মৌমিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার পরিবার তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। একদিন রঞ্জন নামে একটি ছেলে তার মা পাপিয়া দেবীর সঙ্গে মৌমিতাকে দেখতে আসে। মৌমিতাকে দেখে পাপিয়া দেবী ফিসফিস করে রঞ্জনের কানে বলে, এই রঞ্জন, এ তো দেখছি হাতির পরিবারে মশার জন্ম। এর পরিবারের সবাই এত মোটা মোটা, আর এই মেয়ে একেবারে রোগা ফিংফিঙে। এত রোগা মেয়ে বাড়ির কাজকর্ম কিছুই করতে পারবে না। আমাদের অত বড় পরিবার, এই মেয়ে ভারী ভারী কাজ করতে গিয়ে উল্টে পড়ে থাকবে। গায়ে তো কিচ্ছু নেই, একেবারে শুধু হাড় ভর্তি। কোনো রোগ টোগ আছে নাকি বলতো? উফ মা, আসতে বলো, কি হচ্ছে কি? এসব ওরা শুনতে পাবে তো এবার। রোগা তাতে কি, আমার কোনো অসুবিধা নেই। তোর অসুবিধা নেই হলেই হবে নাকি? তোর স্বাস্থ্য কত ভালো বলতো। এমন মোটা তাজা ছেলের পাশে শুকনো বরবটির মতো দেখতে মেয়েকে একটুও মানাবে না। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু আলোচনা করছেন নিজেদের মধ্যে? কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের বলতে পারেন। আমার মেয়েকেও প্রশ্ন করতে পারেন। না মানে, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ আন্টি, আমার মৌমিতাকে খুব পছন্দ হয়েছে, আর আমার মায়েরও পছন্দ হয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা মা, তুমি বাড়ির কাজকর্ম করতে পারো? হ্যাঁ, আমি বাড়ির সব কাজই করতে পারি। কাজ করতে আমার ভালোই লাগে। বাবারে বাবা, কি ডায়লগ দিচ্ছে মেয়েটা। কাজ পারে নাকি কি পারে, বিয়ের পর সব বোঝা যাবে। মৌমিতাকে দেখে রঞ্জনের খুবই পছন্দ হয়েছিল, তাই পাপিয়া দেবীও আর কিছু না বলে বিয়েতে রাজি হয়ে যায়। তারা বিয়ের ডেট ফাইনাল করে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। মৌমিতাকে দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে শুরু করে। মেয়েটাকে দেখতে সুন্দর ঠিকই, ব্যবহারও ভালো, কিন্তু মেয়েটা খুব রোগা। এত রোগা মেয়েদের ভালো লাগে না, কেমন যেন শুকনো শুকনো লাগছে, তাই না বল? হ্যাঁ, তা ঠিক বলেছ। আর একটু মোটা সোটা হলে খুব ভালো দেখাতো। বিয়ের পর ঠিক হয়ে যাবে। দেখো, বিয়ের আগে মেয়েরা যতই রোগা হোক না কেন, বিয়ের পর মোটা তো হবেই। তখন আবার সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে যা শুকনো কাঠি, আমার তো মনে হয় না যে কোনোদিনও মোটা হতে পারবে বলে। বিয়ের পর সংসারের চাপে আরো যদি রোগা হয়, তখন আবার বাচ্চা কাচ্চা নিতে পারবে কিনা উপরওয়ালাই জানে। জানি না এরা কিভাবে এই মেয়েকে পছন্দ করলো। এভাবেই সবাই রোগা মৌমিতাকে নিয়ে আলোচনা করছিল। ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। একদিন, ওরে বাবা রে, এ কি ভারী বালতি! এতগুলো ভিজে জামা কাপড়, ভারী তো হবেই। আমি এই বালতিটা এবারে ছাদে কিভাবে নিয়ে যাব? ওরে বাবা রে, এ তো তুলতেই পারছি না যে আমি। বৌমা, বৌমা, একবার এদিকে এসো তো, শুনছো? হ্যাঁ মা, এই তো বলুন, কি বলবেন? কি হলো, আপনি হাঁপাচ্ছেন কেন এভাবে? কি হয়েছে আপনার? বৌমা, রঞ্জনকে একবার ডেকে আনো তো ঘর থেকে। ও তো ঘুমাচ্ছে মা। কেন, কি দরকার আমাকে বলুন না। তোমাকে বলে কি হবে? তোমার দ্বারা এসব কাজ হলে তো হয়ে যেত। এই যে এই ভারী জামা কাপড়ের বালতিটা ছাদের উপরে নিয়ে যেতে হবে। তুমি পারবে? সেই ক্ষমতা আছে তোমার? হ্যাঁ, নিশ্চয়ই পারবো আমি। না পারার কি আছে? দিন, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনি সরে যান। এই পাকাটি বলে কি, গায়ে নেই মাংস, কঙ্কাল বললেই চলে। সে নাকি এত ভারী বালতি 4 তলার উপরে নিয়ে যাবে। আমি এত মোটা হয়ে পারছি না, আর তুমি পারবে বললেই হলো? এক কাজ করো, চলো দুজন মিলে ধরে নিয়ে যাই, চলো। না মা, তার কোনো প্রয়োজন নেই। আমি একাই পারবো বলেছি যখন, আমি একাই নিয়ে যাব এটা। এই বলে মৌমিতা অতি সহজেই বালতিটা তুলে নেয় এবং ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসে। পাপিয়া দেবী তাকে দেখে অবাক হয়ে যায়। বৌমা, তুমি এত রোগা হয়ে এত শক্তি পেলে কোথা থেকে? আমি পারলাম না, আর তুমি? হ্যাঁ মা, এটাই তো আপনাদের ভুল ধারণা। যারা রোগা হয় তার মানে এই নয় যে তাদের শরীরে কোনো শক্তি নেই, তারা দুর্বল হয়, তাদের কাজ করার কোনো সামর্থ্য নেই।
আপনি দেখুন না, এত মোটা, কিন্তু তবুও শারীরিক দিক থেকে আপনি আমার থেকে অনেক দুর্বল। আর তাছাড়া মা, আমি রোগা নই, এটা আমার ফিটনেস। চুপ করো, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। একটা বালতি তুলে নিজেকে বড্ড শক্তিশালী মনে করছে। নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন? হুঁ, একেবারে কঞ্চি মনে হয়, কঞ্চি। তাতে কি হয়েছে? লাঠি কিংবা বাঁশের মতো হয়ে তো কোনো লাভ নেই। এত হালকা বালতি তুলতে পারছেন না। আমি রোগা, আমিই শক্তিশালী, আর আপনি মোটা, আপনিই দুর্বল। মোটেই না, আসলে আমার একটু বয়স হয়েছে তো, তাই হয়তো একটু দুর্বল হয়ে গেছি। তুমি জানো না কিছু। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি একটু মজা করছিলাম। আর হ্যাঁ মা, আমি থাকতে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে এই সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্ব আমার। আপনি শুধুমাত্র বিশ্রাম নেবেন, ওকে? এই বলে মৌমিতা বাড়ির সমস্ত কাজকর্ম করতে শুরু করে দেয়। সে নিমেষের মধ্যেই ঝটপট সমস্ত কাজকর্ম করে ফেলে। বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন পাপিয়া দেবীর মেজ ছেলে প্রীতম তার পছন্দের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটির নাম ছিল বুলবুলি। সে দেখতে খুবই মোটা ছিল। এই তো, এই না হলে আমার বাড়ির বৌমা? ঠিক আমার মতোই হয়েছে আমার বৌমা, যেমন সুন্দর তেমনই গোলগাল। এসো মা, ঘরে এসো। বাবারে বাবা, কি গরম লাগছে, একেবারে ঘেমে গেলাম। আগে একটু বসি, তারপর অন্য কিছু। এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাও, জল খাও। এত দূর থেকে এসেছো, একটু রেস্ট করো। বুলবুলি আগে থেকে অনেক মোটা তো ছিলই, কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকে সে আরো অনেক বেশি মোটা হয়ে যায়। সে এই বাড়িতে আসার পর থেকেই সংসারের কোনো কাজকর্মই করত না। সব কাজ মৌমিতা একাই করত, কারণ মৌমিতা অনেক রোগা হওয়ায় পাপিয়া দেবী তাকে পছন্দ করত না। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন মৌমিতা তার মায়ের শরীর খারাপ হওয়ায় কয়েকদিনের জন্য তার বাপের বাড়িতে থাকতে চায়। তাই জন্য সংসারের সমস্ত কাজের দায়িত্ব বুলবুলির উপর এসে পড়ে। বাবারে বাবা, এত কাজ আমি করব কিভাবে? আমি তো একটা ঘর মুছতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, এখনো এতগুলো ঘর বাকি। এবার কি হবে? বৌমা, কই তুমি? রান্না বান্না কত দূর হলো শুনি? সবাই বসে আছে, খেতে দেবে কখন? আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় দিন। ঘর মোছাই তো হলো না এখনো। কি কষ্ট বাবারে! বাড়িতে একটা এসি লাগাতে পারেন তো, এই ঘরগুলো মুছে রান্না বসাবো। সে কি, সেই সকাল থেকে তুমি একটা ঘর মুছলে? এখনো তো সব কাজ বাকি, তুমি করবে কখন? এত হাঁপিয়ে গেলে হবে নাকি? তাড়াতাড়ি হাত চালাও, জানি না আজকে কপালে খাবার জুটবে কিনা। মৌমিতা এতটাই মোটা ছিল যে সে একটু একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছিল। সে কাজ করতেই পারছিল না। সেদিনে দুপুরের খাবার তারা বিকেল 5টার সময় পায়। এসব দেখে পাপিয়া দেবী খুব রেগে যায়। এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। শেষ পর্যন্ত পাপিয়া দেবী বলেই ফেলে, বৌমা, তুমি বড্ড বেশি মোটা হয়ে গেছো বলে কাজ করতে পারছো না। তোমার এত কষ্ট হচ্ছে, তোমাকে রোগা হতে হবে। তোমার গায়ে তো দেখছি শক্তি বলতে কোনো জিনিস নেই। বড় বৌমাকে দেখেছো তো? তোমাকেও এখন বড় বৌমার মতো রোগা হতে হবে। কি, অত রোগা আমি হব কিভাবে? আমিও তো রোগা হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি জানেন। রোগা হওয়া অত সহজ কাজ নয় তো। এখন কি হবে? আমি কিভাবে রোগা হব? তাছাড়া আপনি তো নিজেই মোটা, আবার আমাকে রোগা হতে বলছেন যে? না মানে, আমিও রোগা হব। বড় বৌমা বাড়িতে এলেই আমি আর তুমি দুজন মিলেই রোগা হওয়ার জন্য ওর কাছে ট্রেনিং নেব। বেশি মোটা হওয়া একদমই ভালো নয়। ডাক্তার আমাকে রোগা হতে বলেছে। বেশি মোটা হলেই বিপদের উপর বিপদ। তখন সেখানে মৌমিতা চলে আসে। সে তাদের কথা শুনে মনে মনে হাসতে থাকে। পরের দিন থেকে সে তার শাশুড়ি মা ও বুলবুলিকে এক্সারসাইজ করতে শেখায় এবং তাদের একটা ডায়েট চার্ট তৈরি করে দেয়। কয়েক মাসের মধ্যেই তারাও কিছুটা রোগা হয়ে যায়। তারা রোগা হয়ে অনেক খুশি হয়। পাপিয়া দেবী তার বাকি 2 ছেলের বিয়ে রোগা মেয়ের সঙ্গেই দেবে বলে ঠিক করে।